গণ অধিকার পরিষদ থেকে অব্যাহতি নেওয়া ফাতেমা তাসনিম নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন, যার পৃষ্ঠপোষকতায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন, যিনি বিনিয়োগকারীদের ২২০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০২২ সালের ১২ মে আদালত কর্তৃক দোষী প্রমাণিত এবং আর্থিক খাতে দুর্নীতিগ্রস্ত এবং ট্রি প্লান্টেশনের নামে ২৩৪১ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রমাণিত মামলার আসামি। ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন সহ অবসরপ্রাপ্ত জনৈক সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, যার সদস্য সচিব হতে যাচ্ছেন ফাতিমা তাসনিম। ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণমাধ্যমের সূত্রে দেখা যাচ্ছে, প্রায় ৪৫ লক্ষ বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু না করে সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রফিকুল আমিন বিগত ফ্যাসিস্ট সরকারের বিতাড়িত নেতাকর্মীদের পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা করছেন। যদিও বাংলাদেশ সংবিধানে ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে ৫ বছর অতিক্রান্ত হবার পূর্বে নির্বাচন করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া দ্বৈত নাগরিকের ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। ইতোপূর্বে জেলখানায় বসে ১৩০টির বেশি ভুয়া কোম্পানি তৈরি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও গ্রুপ মিটিং করে ভাইরাল হয়েছিলেন তিনি। এছাড়াও জেল থেকে মুক্তি পেয়েই বৈশাখী টেলিভিশনের নিয়ন্ত্রণ সহ ডেস্টিনির বিনিয়োগকৃত ১৭টি কোম্পানির ছায়া পৃষ্ঠপোষণ নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। অতি সম্প্রতি গণ অধিকার পরিষদ থেকে ইস্তফা নেয়া একজন রাজনৈতিক কর্মী ফাতেমা তাসনিম যে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন, তার বিশ্লেষণ করতে গিয়ে দেখা গিয়েছে প্রায় ২ যুগ আগে প্রতিষ্ঠিত হওয়া এবং অর্থনৈতিক কেলেঙ্কারি কর্মকাণ্ডে জড়িত ডেস্টিনি গ্রুপ এবং বিপুল পরিমাণ মানুষের সম্পত্তি আত্মসাৎ করা একটি গোষ্ঠী এক্ষেত্রে আর্থিক মদত দিচ্ছে। ধারণা করা হচ্ছে ব্যক্তি পর্যায়ে অর্থনৈতিক কেলেঙ্কারির সর্বোচ্চ মুখ এবং বিচারাধীন মামলার আসামি সহ একাধিক অবসরপ্রাপ্ত সামরিক সদস্যরা এর পৃষ্ঠপোষকতায় রয়েছেন। বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা বিভিন্নভাবে আলোচনা করতে চাইলেও শীর্ষ মহল থেকে চাপের সূত্র ধরে কেউই জনসম্মুখে খোলামেলা আলোচনা করছেন না। এমনকি আত্মপ্রকাশ করতে ইচ্ছুক দলটির একাধিক সূত্রকে বিভিন্নভাবে সমালোচনার মঞ্চে আমন্ত্রণ জানালেও তারা আত্মপ্রকাশের আগেই কোনরূপ মন্তব্য করতে রাজি হচ্ছে না। যদিও সাম্প্রতিক কিছু নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং প্রতিষ্ঠিত দলের নেতৃস্থানীয় নেতাকর্মীদের দল বদলের হিড়িক বিস্মিত করছে সচেতন রাজনৈতিক মহল, সমালোচক এবং জনসাধারণকে। প্রশ্ন উঠে আসছে, নতুন রাজনৈতিক দল কিংবা সংগঠিত একটি জনপরিসর সৃষ্টির ক্ষেত্রে নীতিগত আদর্শ কিংবা রাজনৈতিক প্রতিশ্রুতির কতটুকু নির্ভরযোগ্যতা পাচ্ছে জনসাধারণের মাঝে। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি কিংবা গণ অধিকার পরিষদের মতো দল থেকে যারা নতুন করে রাজনৈতিক খোলসে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, এদের সৃষ্টিগত মৌলিক বৈশিষ্ট্য কি? অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত একাধিক ব্যক্তির যোগসূত্র ধরে নতুন রাজনৈতিক দল সৃষ্টি এবং এর পেছনের উদ্দেশ্য কতটুকু ব্যক্তিগত এবং কতটুকু জনহিতকর, এমন প্রশ্ন উঠে আসলে নাগরিক সমাজের কেউ কেউ বলেন, পেশি শক্তির উত্থান ব্যক্তি পর্যায়ের চেয়ে রাজনৈতিক পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটে এবং নানাবিধ সুযোগ ও সুবিধা গ্রহণের ক্ষেত্রে দলীয় পরিচয় একটি সূক্ষ্মতম মাধ্যম, যেখানে সব রকমের দর কষাকষির সুযোগ রয়েছে। এটি কেবলমাত্র বড় দলগুলো নয়, বরং অতি সম্প্রতি যতগুলো দলের উত্থান হয়েছে তাদের প্রত্যেকের মধ্যেই বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ থাকলেও দলীয় পরিচয় তাদের ব্যক্তি কর্মকাণ্ডের ঢাল হিসেবে উত্থিত হয়েছে। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে ভোট কিংবা ভোটাধিকার নয়, বরং ব্যক্তিগত স্বার্থই এখানে মুখ্য বিষয়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।